স্বপ্ন মানুষের বেঁচে থাকার পাথেয়, তার এগিয়ে চলার ইন্ধন, তার নিজেকে প্রতিষ্ঠা করার আত্মস্পৃহা। যখন সে স্বপ্ন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন মানুষ শেষ হয়ে যায়। স্বপ্ন হারানোর কষ্টে উন্মাদ হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, মুহূর্তে ভুলে যায় তার কি করণীয়। আর সে করতে চলেছে কি? জলে বাস করে কুমিরের সাথে লড়াই করে কি বাঁচা যায়? এই প্রশ্নটা আমরা যদি হিতাহিত জ্ঞান হারিয়ে সেই ভুল কাজগুলো করার আগে একটিবার অন্তত ভাবি, তাহলে জীবনের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়তো কখনোই হতে হয় না। এখানে বাস্তবতার সাথে ভীষণভাবে অপরিচিত ছেলে মানুষীপনা অবস্থায় বলুন, আর মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থায় বলুন, পৌশালী সে ভুল কাজটাই করে বসলো। তার মন্ত্রী মশাইয়ের ফোন সুইচ অফ পেয়ে এবার ফোন লাগালো ইমতিয়াজের নাম্বারে। পাগলের মতো কল করতে লাগলো ইমতিয়াজকে। বহুবার কল হবার পর একসময় রিসিভ হলো ফোনটা। হ্যাঁ, হ্যালো ইমতিয়াজ ভাই, তোমার দাদা কোথায়? আর খবরে এইসব কি দেখাচ্ছে? ইমতিয়াজ পৌশালীর কথায় বেশ নড়ে চড়ে উঠল। পৌশালী ঘন ঘন ফোন আসতে দেখে বুঝে গিয়েছিল ব্যাপারটা ওই মহিলার কাছে ঠিক পৌঁছে গেছে। তাই তো খাবারের টেবিল ছেড়ে কোনো মতে উঠে টিস্যু দিয়ে হাত মুছে দৌড়াতে দৌড়াতে এসে ঢুকেছে নিচতলার কোণার দিকের বাথরুমে, যাতে করে পার্টি হলের মিউজিকের আওয়াজ ভেসে না যায় ফোনে। পার্টির দরজাটা বন্ধ করে দিয়ে বলল, কি দেখেছেন ম্যাডাম খবরে? মন্ত্রী দেবরাজ সামন্ত নাকি বিয়ে করেছে শিল্পপতির মেয়ে নিধি কৌশলকে। কি বলছেন আপনি? ওসব ভুলভাল খবর। আচ্ছা তাই? ঠিক আছে, তাহলে তোমার দাদাকে এক্ষুনি ফোনটা দাও। ইমতিয়াজ পড়ল বিপাকে। এখন এই মুহূর্তে কোথায় মন্ত্রী মশাইকে পাবে? সে তো তার নিউ ব্রাইড নিয়ে ফটোশুটে ব্যস্ত। তবুও ব্যাপারখানা সামলাতে বলল, ম্যাডাম, দাদাকে তো পাওয়া যাবে না। উনি পার্টি অফিসে একটা দরকারি মিটিংয়ে ব্যস্ত আছেন। হেঁচকি তুলতে তুলতে ফুঁসে উঠল পৌশালী। ওকে ঠিক আছে, আমি আসছি তোমার দাদার পার্টি অফিসে। তোমার দাদাকে ওখানে থাকতে বলো। একটা কথা শুনে রাখো ইমতিয়াজ, আমি মোটেও জানি না তোমরা সত্যি বলছো নাকি খবরের চ্যানেলগুলো। যদি তোমার দাদা মন্ত্রী দেবরাজ সামন্ত আমাকে কোনোভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আইশ্বর ধ্বংস করে দেব তাকে। আমাকে নিয়ে এতদিন বিয়ের স্বপ্ন দেখে ইউজ করে ছুঁড়ে ফেলা এতটাও সহজ নয় বলল। বলে ফোন ডিসকানেক্ট করে দিয়ে বেরিয়ে পড়ল পার্টি অফিসের উদ্দেশ্যে। আবেগ, ক্রোধ, রাগ, যন্ত্রণা সবকিছুর মিশ্রণে পৌশালী পাগল পাড়া। সে যে নিজের অজান্তে কত বড় একটা ভুল করে ফেলল বুঝতেও পারল না। এদিকে কথাগুলো শোনার সাথে সাথে ইমতিয়াজ ফোন লাগালো মন্ত্রীর সেই পার্সোনাল নাম্বারে। ফটোশুটে ব্যস্ত থাকা মন্ত্রী দেবরাজ পকেট থেকে পার্সোনাল ফোনটা বের করে ইমতিয়াজের কল রিসিভ করলো। পৌশালীর স্পর্ধার কথা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওকে যেভাবেই হোক পুরনো গোডাউনে নিয়ে আয়, বাকিটা পরে দেখছি। চোখের সামনে 6 বছর আগের এক অতি প্রিয় পরিচিত মানুষের মুখখানা দেখে নিজের আবেগ ধরে রাখতে পারল না শ্রাবণী। বাপ বয়সী লোকটার সামনে দাঁড়িয়ে ফুপে কেঁদে উঠল মেয়েটা। কেমন আছো তুমি তুষার কাকু? আমাকে তোমার এখনো মনে আছে? সামনে দাঁড়ানো তুষার নামে লোকটা শ্রাবণীর মাথায় আদরে হাত বোলাতে বোলাতে বললেন, কেন রে মা, ভুলে যাওয়ার কথা ছিল বুঝি? এই এতটুকু ছিলিস যখন এখানে এসেছিলি। সারাক্ষণ তোর কাকিমার আঁচল ধরে তুই ঘুরে বেড়াতিস। ঘরের ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এসে দাঁড়ালো সেখানে। মুখে হাসি, চোখে জল নিয়ে বলল, শুধু রাতের বেলা বাদ দিয়ে সব সময় তো আমার কাছেই থাকতিস, আমার হাতেই খেতিস। তোকে ভুলে যাই কিভাবে বলতো সোনা মা? আয় আয় ভেতরে চল মা, এসো বাবা ভেতরে এসো। বলে সাদরে আমন্ত্রণ জানিয়ে অভি আর শ্রাবণীকে নিয়ে ভেতরে গেল দুজনে। শ্রাবণী ভেতরে গিয়ে জড়িয়ে ধরল মহিলাটিকে। জানো, তোমাকে আমি অনেক মিস করেছি মিষ্টি কাকিমা। মহিলাটিও শ্রাবণীকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আমিও রে। দুজনার আবেগপ্রবণ মুহূর্তটুকু শেষ হলে শ্রাবণী বলল, আচ্ছা মিষ্টি কাকিমা, নিবু দাদা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তাকে তো এখন বাড়িতে পাবি না মা, তার তো ব্যাংকে চাকরি হয়ে গেছে, এখন অফিসে আছে, সন্ধ্যার দিকে চলে আসবে। এ কথা সে কথার মধ্য দিয়ে সময় গড়ালো অনেকক্ষণ। তুষার কাকু আর মিষ্টি কাকিমা অভি আর শ্রাবণীর আতিথেয়তায় কোনো রকম খামতি রাখলেন না।
চান ধান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুপুরের খাওয়া শেষ হলো। বিকেলের দিকে তুষার কাকু অভিকে নিয়ে 3 তলার ছাদে এলেন। পাতানো চেয়ার দেখে বসতে দিয়ে বললেন, অভিজ্ঞান, সেদিন ফোন করে তুমি কিছু জানতে চাইছিলে, তাই না? কাকু, আমি এখানে শ্রাবণীর পাস্ট অর্থাৎ অতীত জীবন সম্পর্কে জানতে এসেছি। কেমন অতীত? এই ধরুন, শ্রাবণীর ছোটবেলা কেমন ছিল, ওর বাবা মায়ের মধ্যে দাম্পত্য সম্পর্ক কেমন ছিল, ওর বাবা কিভাবে মারা যায়, এইসব আর কি। কেন বলো তো বাবা? অভি তুষার কাকুকে শ্রাবণীর বাবা মারা যাওয়ার পর বিগত 5 বছর ধরে ঘটে চলা অবহেলার কাহিনী, শশীর দ্বিতীয় বিয়ের কাহিনী বর্ণনা সহ ভেঙে চুরে বলল। তুষার কাকু শুনে অবাকের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করলেন, এই যে দেখছো এই দোতলা বাড়িটা, এর ওপর তলায় ভাড়া এসেছিলেন সুবোধবাবু আর তার পরিবারকে নিয়ে। মৌয়ের বয়স তখন মাত্র ওই 8 কি 9 বছর হবে। ফুটফুটে একটা হলদে পরি ছিল মৌ, গুলুমুলু ভীষণ মিষ্টি দেখতে। ওকে পেয়ে আমার স্ত্রী মনিকা সারাক্ষণ নিজের কাছে রাখত। মৌ মিষ্টি কাকিমা বলতে বলতেই অজ্ঞান ছিল। সুবোধবাবুর স্ত্রী ছিলেন শশী, ভদ্রমহিলা, খুবই রূপবতী ছিলেন। সুবোধবাবু তার স্ত্রী মেয়েকে ভীষণ ভালোবাসতেন। উনি তো হিজলগঞ্জ থানার ওসি ছিলেন 3 বছর। মারা যাওয়ার আগের বছর কোচবিহার সদরে বদলি হয়ে যায় তার। যাই হোক, আমাদের সুবোধবাবু ভীষণ মিশুকে একজন মানুষ ছিলেন। সারাক্ষণ হাসি মুখে কথা বলতেন, সবার সাথে খুবই ভালো ব্যবহার ছিল তার। ওনার স্ত্রী শশী খুব একটা কারোর সাথে মিশতেন না, হয়তো রূপের দেমাগ ছিল তাই। ওনাদের বাড়ির রান্নার দিদি মাঝে মাঝে আসতো আমাদের ঘরে, ওনার মুখেই যা শোনা আর কি। সুবোধবাবুর সাথে শশী ম্যাডামদের সম্পর্ক নাকি খুবই ঠান্ডা ছিল, মানে কথাবার্তা যতটা কম বলা যায় আর কি। বেশিরভাগ সময় এড়িয়ে চলতেন সবাইকে। স্বামীকে ডিউটি যাওয়ার আগে খাবার বেড়ে খাওয়ানো, তার পোশাক আশাক গুছিয়ে রাখা, এসবের ধারে কাছেও ঘেঁষতেন না। এরকম আনুষঙ্গিক কাজগুলো সুবোধবাবু নাকি নিজেই করতেন। শশী ম্যাডামকে বাড়িতে বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত পাওয়া যেত, আর ছোট্ট মৌ তো থাকতো আমাদের সাথেই। মেয়ে নিয়ে মায়েদের যেরকম চিন্তা করতে দেখা যায়, ঠিক তেমনটা ছিল না শশী ম্যাডামের মধ্যে। এ নিয়ে আমরা বাড়িতে মাঝে মাঝে আলোচনা করতাম, কিন্তু ওনাদের মধ্যে তেমন কোনো অশান্তি গণ্ডগোল হতে আমরা কখনো দেখিনি। এখান থেকে চলে যাওয়ার 1 বছরের মাথায় হঠাৎই সুবোধবাবুর মারা যাওয়ার খবর আসে আমাদের কাছে। আমাদের থানাতেও ওনার মৃতদেহ আনা হয়েছিল। সারা এলাকার মানুষ ভেঙে পড়েছিল থানায় শেষবার জাস্ট ওনার মুখটা দেখার জন্য। আমার সেই দিনটার কথা আজও মনে পড়ে। আমাদের থানাতে গান স্যালুট পর্যন্ত দেওয়া হয়েছিল শহীদ সুবোধবাবুর সম্মানার্থে। ওনার স্ত্রী শশী আর মৌ ওরা উপস্থিত ছিল না সেখানে। লোকমুখে শুনেছিলাম যে শশী দেবী নাকি অসুস্থ হয়ে পড়েছেন স্বামীর এমন হঠাৎ মৃত্যুতে। কিন্তু আজ তোমার মুখে শশী ম্যাডামের দ্বিতীয় বিয়ে আর মৌয়ের এমন কষ্টের কাহিনী শুনে সত্যি ভীষণ খারাপ লাগছে, বুঝলে? একই সাথে আমি খুবই অবাকও হচ্ছি। অভি তুষার কাকুর কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন না পেয়ে মুছছে গেল। আরো প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা শেষ করে শ্রাবণীকে নিয়ে সন্ধ্যার বাসে রওনা হলো বাড়ির দিকে। বাস চলছে নিজস্ব গতিতে। গতরাতে ধকল আর সারাদিনের রেস্ট না নেওয়ায় বাসে উঠতে শ্রাবণী অভির বুকে কুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। কিন্তু ঘুম নেই অভির দুটো চোখে, মন খুঁচিয়ে চলেছে সমানে। এই প্রতাপের কিছু তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে, না হলে শ্রাবণীর মায়ের সাথে এমন একটা সম্পর্ক গড়তে এতটা ব্যাপরা কেন হবে? অভি নিজের এক হাতের বন্ধনে শ্রাবণীকে জড়িয়ে নিয়ে আকাশ পাতাল চিন্তায় মগ্ন হলো। হঠাৎ পকেটে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। বুক পকেট থেকে ফোনটা বার করতেই দেখলো মৃদুল কল করেছে। সাথে সাথে ফোনটা রিসিভ করে ওর কানে ধরতে ওপাশ থেকে মৃদুল বলল, বন্ধু, কাল জয়েন করছি, এবার খেলা শুরু হবে। ওয়েল ডান বন্ধু, কিপ ইট আপ। কয়েকদিনের মধ্যেই কলকাতা আসছি, সি ইউ সুন। পৌশালীর মোবাইল আর মানিব্যাগটা হাতে নিয়ে দরজা দিয়ে বেরোতে গিয়েই আবার মাথা ঘুরে উঠল।
তবু কোনো মতে নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে গেল। মনের মধ্যে জেদ চেপে বসেছে, যদি নিউজটা মিথ্যে হয় তাহলে আগত সন্তানের কথা চিন্তা করে যেভাবেই হোক আজকালের মধ্যে বিয়েটা সেরে ফেলার জন্য চাপ দেবে দেবরাজকে। আর যদি সত্যি হয় তাহলে অন্য ব্যবস্থা নেবে। ভাবতে ভাবতে বাড়ির গেট দিয়ে বেরিয়ে অপেক্ষা করতে লাগলো অটোরিকশার। অটো ধরে সিধে যাবে রেলওয়ে স্টেশন, সেখান থেকে দমদম। বাইরে বিকেলের মরা রোদে হালকা হালকা গরম অনুভূত হচ্ছে। চারিদিকে পুজোর প্যান্ডেলে উচ্চস্বরে গান বাজছে। আজ মহা অষ্টমী। মহা অষ্টমীর কিছু সোনালী মুহূর্ত মনে পড়ল পৌশালীর। গত বছরের কথা, সজল নিজের পছন্দে গাঢ় সবুজ রঙের একটা মুগা সিল্ক শাড়ি উপহার দিয়েছিল ওকে। মহা অষ্টমীতে সেটা পরে অষ্টমী পূজার অঞ্জলি সেরেছিল সে। তারপর বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার বাহানায় সজলের সাথে বাইকে করে লং ড্রাইভে ঘুরতে গিয়েছিল দুজনে। চূর্ণী নদীর পাড়ে অস্থায়ী কত শত ফুলের দোকান বসেছিল সেদিন। একটা গোলাপ ফুলের ক্রাউন কিনে মাথায় পরিয়ে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ। কখনো আগ বাড়িয়ে ঠোঁট ছোঁয়ায়নি ঠোঁটে, কখনো বাজেভাবে স্পর্শ করেনি শরীরে, কখনো তার দৃষ্টিতে কামনার আভাস মেলেনি, শুধুই মুগ্ধতা ছাড়া। বুকের ভেতরটাই প্রথমবার কেমন কেমন একটা অনুভূত হলো পৌশালীর। মনে হলো অনেক দামি কিছু হারিয়ে ফেলেছে সে নিজের অবহেলার কারণে। চোখের কোণ দুটো জ্বলে উঠল, গলার প্যাঁচানো স্কার্ফের কোনা দিয়ে মুছে নিল ঝাপসা চোখ দুটো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে, কিন্তু অটোরিকশার দেখা নেই। ভালো করে মাথা উঁচিয়ে রাস্তার এদিক ওদিক চেয়ে দেখল, গোটা রাস্তা ফাঁকা। আশ্চর্য, অন্যান্য দিন তো ঠিকই রাস্তায় গাড়ি দেখা যায়, আজ হঠাৎ কি হলো? এদিকে বেলা ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে, আলো কমে আসছে আকাশে। প্রায় ঘন্টা কেটে গেল এভাবেই দাঁড়িয়ে। বিরক্ত পৌশালী আর দাঁড়িয়ে না থেকে সিধা হাঁটা ধরল মেন রোডের দিকে। একদিকে সারাদিন বমি হয়, পেট পুরো খালি, মাথা ঘোরাচ্ছে, গা কাঁপছে থরথর করে। একটু একটু হাঁটছে আর মিনিট কয়েক রেস্ট নিচ্ছে দাঁড়িয়ে। মেন রোডের কাছে পৌঁছতে পৌঁছতে ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে চারিদিকে। অথচ এই 1 কিলোমিটার রাস্তায় কোথাও একটা ভ্যান রিক্সা কিছুই খুঁজে পেল না সে। হঠাৎ পৌশালীর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল অন্য কিছুর আভাস। মনে হলো আধারে ওর চারপাশে মানুষজন হাঁটছে, অথচ পেছনে তাকাতে কিছু নেই। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। আজ কি শহরের ইলেকট্রিসিটিটাও কেটে রাখা? প্রশ্ন এলো মনে। পুজোর সময় আবার ইলেকট্রিসিটি বন্ধ থাকে নাকি? এসব ভাবতে ভাবতে সামনে এগোতে যাবে, ঠিক তখনই কেউ একজন হাত ধরে হ্যাচকা টান দিল ওকে। নাকে চেপে ধরলো ঝাঁঝালো গন্ধ মাখা একটা কাপড়। আস্তে ধীরে জ্ঞান হারালো পৌশালী। শুভদের সে ভালোবাসা মাখা দিনগুলোর যত মনে পড়ছে, শশীর ততই যেন দু চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ছে অশ্রু বন্যা। মনে পড়লো শুভদের সে আকুতি ভরা কথাগুলো। শশী, একটা বার, শুধুমাত্র একটা বার আমাকে ভালোবেসে দেখো, গোটা পৃথিবী তোমার পায়ের কাছে এনে রেখে দেব আমি। আমাদের আজ এতগুলো বছরের সংসার, এতগুলো দিনেও কি আমার প্রতি তোমার বিন্দুমাত্র অনুভূতি জাগিনি? বলো শশী, তুমি এভাবে মুক্তি চাইতে পারো না। কেন ভুলে যাচ্ছ আমাদের একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে? আমরা কি আমাদের মেয়ের জন্য নিজেদের সবটা ঠিক করে নিতে পারি না? আচ্ছা ঠিক আছে, আমাকে তোমার কোনোদিন ভালোবাসতে হবে না। তুমি, আমি, আমাদের সন্তান, আমার ভালোবাসাময় পৃথিবীতে সুস্থভাবে, সুন্দরভাবে, হাসি খুশিভাবে থাকতে হবে। কিন্তু বিচ্ছেদের কথা বলো না প্লিজ। বিচ্ছেদ তোমায় শান্তি দিলেও আমাকে আর আমাদের মেয়েটাকে সারা জীবনের জন্য শেষ করে দেবে। তোমার দুটো পায়ে ধরি শশী, আমাদের এভাবে ধ্বংস করে দিয়ে চলে যেও না। আজ বুঝতে পারছি শশী সেদিন বিচ্ছেদের ভয়ে সুবোধের আকুতিতে যদি সাড়া দিয়ে তার হাত ধরে সংসার বাঁচানোর কথা ভাবত, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। সুবোধ চলে গিয়ে নিজের ভালোবাসা প্রমাণ করে দিয়ে গেছে। জীবিত থাকতে শশীকে মুক্তি দিয়ে যায়নি, বরং নিজেকে মৃত্যুর হাতে তুলে দিয়ে সারা জীবনের মতো মুক্ত করে দিয়ে গেছে শশীকে। আজ শশী চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সুবোধ, আমার তোমাকে প্রয়োজন। একটু চোখের জল ফেলার জন্য হলেও তোমাকে প্রয়োজন, একটু ভরসা পাওয়ার জন্য হলেও তোমাকে প্রয়োজন। আজ আর বলতে দ্বিধা নেই, ভালোবাসি সুবোধ, ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। যদি সুযোগ থাকে
শুধু একটাবার আমার কাছে ফিরে এসো। আমি 4 হাত পা দিয়ে তোমায় আটকে রেখে দেব আমার বুকের মাঝে। দয়া করে ফিরে এসো সুবোধ, ফিরে এসো। কিন্তু তা কি আর সম্ভব? যা একবার হারিয়ে যায় অনন্তে, তাকে তো আর ফিরিয়ে আনা যায় না। তাকে হারানোর ব্যথা বুকে নিয়ে কাটিয়ে দিতে হয় বাকিটা জীবন। শশী নিজের চোখের জল মুছে মনে মনে ঠিক করে নিল, আর এখানে থাকবে না সে। নিজের বাবা মায়ের বাড়িতে ফিরে যাবে, ডিভোর্স দেবে এই মানুষরূপী নরপশুকে। একটা বদ্ধ অন্ধকার ঘরের ঘুলঘুলির ফাঁক গলিয়ে রোদের কিরণ গোডাউনের স্যাঁতসেঁতে মেঝেতে এসে ঠিকরে পড়ছে। সেখানে নোংরার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে পৌশালী। আবছা অন্ধকারে ধীরে ধীরে জ্ঞান ফেরার পর নিজেকে এমন একটা পরিবেশে এই অবস্থায় দেখে ভয়ে আতঙ্কে রক্তহীন হয়ে গেল তার। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু সেভাবে সফল হলো না। হাত দুটো পিছে মোড় দিয়ে পিঠের ওপর বাঁধা, পা দুটো কোষে বাঁধা। অনেকটা সরীসৃপ প্রাণীদের মতো বুকে ঘষে ঘষে দেয়ালের কাছে পিঠ ঠেকিয়ে বহু কষ্টে কাত হয়ে থাকলো সে। এমন বদ্ধ অন্ধকার ঘর থেকে বের হওয়ার জন্য গায়ের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে চিৎকার করে করে ডাকতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি এই অন্ধকার ঘরে আটকা পড়ে গেছি। বেশ অনেকক্ষণ চিৎকার করার পর হঠাৎ করে গোডাউনের লালচে আলোর বাতিটা হঠাৎ করে জ্বলে উঠল। তীক্ষ্ণ আলোর ঝলকানি চোখে মুখে লাগতেই পৌশালীর চোখ দুটো খিচে বন্ধ করে নিল। তার বেশ কয়েক মুহূর্ত পর গোডাউনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন ব্যক্তি। প্রচন্ড মাথা ঘোরার মধ্যে পৌশালী আবছা আবছা চোখে দেখলো তাকে। লোকটা এসে ঠিক তার সামনে এসে একটা চেয়ার পেতে বসলো। একটা পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে যেতেই চিনতে পারলো কে এসেছে। বিড়বিড় করে বলে উঠল, জল, জল। মঞ্চে দেবরাজ সামন্ত চড়া গলায় ডেকে উঠল, এই কে আছিস? একটু জল নিয়ে আয় তো। সাথে সাথে কেউ একজন এক গ্লাস জল এনে দিল। পৌশালী জলের গ্লাসের দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকাতে সাথে সাথে জলের গ্লাসটা ধরে উপর করে দিল পৌশালীর মাথায়। হতভম্ব হয়ে গেল সেখানে উপস্থিত সকলে। পৌশালী ডুকরে কেঁদে উঠল, দেব, তুমি আমার সাথে এমন কেন করছো? কি করেছি আমি? রাতে নতুন বউ নিয়ে ফুল সজ্জা সেরে এসেছি, দিয়ে দিয়েছি তোকে ধোকা। কি করবি আমার? তুমি কিভাবে এটা করতে পারলে দেব? আমি শুধুমাত্র তোমার জন্য আমার বাবা মা, আত্মীয় পরিজন, এমনকি আমাকে যে ভালোবাসতো তাকে ছেড়ে আসতে দ্বিধাবোধ করিনি। আর সেই তুমি আমাকে এভাবে ঠকালে। ঈশ্বর তোমাকে কোনোদিন ছাড়বে না, আর না আমি তোমাকে ছাড়বো। তাই তো, কি করবি তুই আমার? দাঁতের ভাঁজে দাঁত চেপে বলল মন্ত্রী দেবরাজ সামন্ত। পুলিশের কাছে যাব, মিডিয়াতে গিয়ে জানাবো তুমি একটা ধোঁকাবাজ, চিটার। মেয়েদের ভালোবাসার টোপ দেখিয়ে তাদের শরীর নিয়ে খেলা তোমার নেশা। সব কুকীর্তি ফাঁস করে দেব তোমার। হো হো করে হেসে উঠল মন্ত্রী দেবরাজ সামন্ত। বলল, তোর কাছে প্রমাণ আছে কোনো? আমি যে তোর সর্বনাশ করেছি তার শুধুমাত্র একটা প্রমাণ তুই দেখাতে পারবি না? তোর কাছে আমার আর তোর যুগলবন্দির কোনো ফটো আছে? আর না কেউ তোকে আমার সাথে একসঙ্গে দেখেছি কোথাও? কিচ্ছু না। একদম ঠিক তা অবশ্য নেই, কিন্তু আমার কাছে এমন এক প্রমাণ আছে যা দিয়ে তোমার গোটা সাম্রাজ্য ধ্বংস করার ক্ষমতা রাখি আমি। দেবরাজ সামন্ত খেপে গিয়ে পেছন থেকে রিভলভারটা বের করে যখনই শুট করতে যাবে পৌশালীকে, ঠিক তখনই ইমতিয়াজ এসে বাধা দিয়ে বলল, দাদা, এই মেয়েটাকে মারবেন না। এই মেয়েটা আসার আগে অলরেডি আপনার ক্ষতি করেই এসেছে, এই দেখুন। বলেই হাতের মোবাইলটা দেবরাজের সামনে তুলে ধরতে দেখলো গতকাল বিকেলে ইনস্টাগ্রামে পৌশালী একটা ভিডিও পোস্ট করেছে, যেখানে সে কেঁদে কেঁদে জানাচ্ছে ওর আর পৌশালীর সম্পর্কের কথা। এই নিয়ে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ভিডিওটা, এমনকি নিউজ চ্যানেল পর্যন্ত চলে গেছে খবরটা। দেখি রাগে ফেটে পড়ল সে। দৌড়ে গিয়ে রাগের বশে পৌশালীকে এলোপাথারি লাথি মারতে শুরু করলো পেটে। মুহূর্তের মধ্যে গগনবিদারী চিৎকার দিয়ে কেঁদে উঠল পৌশালী। বারবার চিৎকার করে বলতে লাগলো, আমার বাচ্চা, আমার বাচ্চা, এ তুমি কি করলে? আমাদের সন্তান তুমি নিজ হাতে শেষ করে দিলে। মুহূর্তের মধ্যে গোডাউনের স্বেচ্ছেতে মাটি ভিজে গেল
তাজা লাল রঙের রক্তে। এদিকে পৌশালী চিৎকার করছে সন্তান হারাবার যন্ত্রণায়, অন্যদিকে পৈশাচিক হাসিতে মেতে উঠেছে মন্ত্রী দেবরাজ সামন্ত। ওহো, এই তাহলে ছিল আমার মৃত্যুবান। হ্যাঁ, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তুই লোভে অন্ধ হয়ে আমার কাছে এসেছিলি। এই সন্তান ছিল সেই লোভের ফসল। আমাকে ধ্বংস করতে চেয়েছিলি না? নিজের অজান্তে তোর সে হাতিয়ার আমি নিজের হাতেই ধ্বংস করে দিলাম। বলেই হাহা করে হাসতে লাগলো মন্ত্রী দেবরাজ। এদিকে ইমতিয়াজ মন্ত্রীর কানে কানে এসে বলল, দাদা, এই মেয়ে মারা গেলে আপনি ফেঁসে যাবেন। যে করেই হোক একে বাঁচাতে হবে। মন্ত্রী দেবরাজ কিছুক্ষণ চিন্তা করে কিছু একটা ভেবে বলল, ডাক্তার ডাক, এই গোডাউনে যা চিকিৎসা করার করিয়ে নে। একটু সুস্থ হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবি। কোনো ঝামেলা চাই না আমি। সময়টা তখন বিকেল। ঢাকের কাঠি আর সানাইয়ের করুণ সুর যেন আকাশে বাতাসে বিষাদ ভরিয়ে দিচ্ছে। মন ভার করা কষ্টগুলো দোলা দিয়ে যাচ্ছে হৃদয়ে। আজ যে বিজয় দশমী। আজ মা আমাদের ছেড়ে কৈলাসে গমন করবেন, চলে যাবেন তার স্বামী মহাদেবের কাছে। পুরো একটা বছর পর আবার তিনি আসবেন মাত্র 4 দিনের জন্য তার বাপের ঘরে, এই মর্তধামে। তিনি যখন এসেছিলেন কত খুশি কত আনন্দ সাথে করে নিয়ে এসেছিলেন, আর যখন চলে যাবেন মর্তধামের সকলকে কাঁদিয়ে রেখে যাবেন। এজন্য অমোঘ নিয়ম, মেয়েদের বিয়ের পর স্বামীর ঘরে যে তার আসল বাড়ি হয়, বাপের বাড়িতে যে সে অতিথি মাত্র। পাড়ার সকল মহিলারা বিকেল হতে না হতে লাল পেরে সাদা শাড়ি অঙ্গে জড়িয়ে চলে এসেছে মায়ের মণ্ডপে। চোখে জল নিয়ে চলছে সিঁদুর দান অনুষ্ঠান। মায়ের সিঁথি রঞ্জিত হচ্ছে রক্তলাল সিঁদুরে। কতজন চোখে জল নিয়ে মায়ের কানে কানে নিবেদন করছে কত শত ইচ্ছে আকাঙ্ক্ষা আশা। মা যাবার আগে সেগুলো অবশ্যই পূরণ করে দিয়ে যাবেন। মুক্তা দেবী অসুস্থ শরীর নিয়ে এসেছে সিঁদুর দান করতে, মায়ের বিদায় বেলায় শেষ দেখা করতে। মায়ের স্মৃতিতে সিঁদুর তুলে দিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। ছেলেটার জন্য করজোড় করলেন কত শত প্রার্থনা। অতঃপর আস্তে ধীরে মণ্ডপে বাইরে বেরিয়ে এলেন। দুর্বল শরীর নিয়ে বেশি দূর হেঁটে এগোতে পারলেন না। ওখানেই পাতানো চেয়ারে বসে পড়লেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। ঠিক সে একই সময় মনোরমা মায়ের সিঁদুর দান শেষ করে বেরিয়ে আসতে তার সাথে দেখা। শ্রাবণী আর অন্তরাও পেছন পেছন বেরিয়েছে। মনোরমা মুক্তা দেবীকে দেখে তার কাছে এসে দাঁড়ালো। গায়ে সুতি কাপড়ের আঁচলটা টেনে বলল, দিদি, আপনার শরীর এখন কেমন? খুব একটা ভালো না, কোনো রকমে চলে যাচ্ছে। সজলের কি খবর? বাড়ি কবে আসবে? বললো তো আছে ভালো, বাড়ি আসার কথা তেমন কিছু জানায়নি। আহারে ছেলেটা, কি যে একটা খারাপ হয়ে গেল। মায়ের কাছে প্রার্থনা করি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর একটা খুব ভালো মেয়ে আসুক ছেলেটার জীবনে। মুক্তা দেবী বিষাদ ভরা দৃষ্টিতে চোখের কোণে জমা জলটুকু কাপড়ে কোনা দিয়ে মুছে নিয়ে তাকালেন শ্রাবণীর দিকে। পোশালের খুড়তুতো বোন, ওরই মতো আগুন ঝরার রূপ মেয়েটার। একই বাড়ির মেয়ে, অথচ স্বভাব একেবারে বিপরীত। 1 বছর আগেও কেমন রোগাটে হ্যাংলা কাঠি ছিল, কিন্তু বর্তমানে গায়ে গতরে স্বাস্থ্যবতী হয়েছে মেয়েটা। সেই সাথে বেড়েছে রূপের প্রভা। ঠোঁটে কষ্টের হাসি ফুটিয়ে বললেন, সবাইকে আর তোমার ছেলের মতো ভাগ্যবান মনোরমা? দেখেছো, তোমার ছেলে যাকে ভালোবাসলো সে তার অর্থবিত্ত কিছুই দেখলো না, শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে চলে এলো জীবন কাটাতে। তোমার অফিস সত্যিই খুবই ভাগ্যবান মনোরম। এমন ভাগ্যবান ছেলের মা হয়ে তুমিও যে খুব ভাগ্যবতী। সত্যি বলতে তোমার সংসারে অর্থাভাব থাকতে পারে, কিন্তু সুখের অভাব নেই। এদিকে আমাকে দেখো, অর্থবিত্ত ঈশ্বর ঢেলে দিয়েছে 4 হাত দিয়ে, কিন্তু সুখ দেয়নি 1 ফুটাও। বলেই চোখ ভরে আসা অশ্রুটুকু শাড়ির আঁচল দিয়ে মুছতে লাগলেন। মনোরমা মুক্তা দেবীর কাঁধে হাত দিয়ে বলল, কাঁদবেন না গো দিদি। আজকের এই শুভ দিনে মায়ের মন্দিরের সামনে মন থেকে প্রার্থনা করেছি আপনার ঘরেও যেন এমন একটা ভালো মেয়ে বউ হয়ে আসে। আমার ঘর যেমন আমার মৌ আলো করে দিয়েছে, ঠিক তেমনই সে আপনার ঘরেও যেন এভাবেই হাসি খুশি আনন্দে ঢেলে সাজিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর মুক্তা দেবী একটু শান্ত হলে মনোরমা বলল, বাড়ি একা একা যেতে পারবেন তো দিদি, নাকি দিয়ে আসবো? আস্তে আস্তে মুক্তা দেবী উঠে দাঁড়ালেন। হাত পা থরথর করে কাঁপছে। কান্না করার ফলে আরো দুর্বল লাগছে নিজেকে। এমনিতে বেশ কয়েক মাস ধরে শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন।
তার উপরে একমাত্র ছেলের এমন ভয়ানক দুর্ঘটনায় আরো ভেঙে পড়েছেন। এমত অবস্থায় শরীর সুস্থ থাকে কিভাবে? বললেন, খুব দুর্বল লাগছে, মনে হয় বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবো না। অন্তরা আর শ্রাবণী এতক্ষণ দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনছিল মন দিয়ে। মুক্তা দেবীর কথা শুনে অন্তরা তড়িঘড়ি করে বলে উঠল, মা, আমি জেঠিমাকে দিয়ে আসি। তুই যাবি বলছিস? ঠিক আছে তাহলে, আমি এগোলাম। বলে মনোরমা বাড়ির পথে হাঁটা ধরলেন। অন্তরা শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, মৌ চল, জেঠিমাকে বাড়ি দিয়ে আসি। হুম বলেই শ্রাবণী অন্তরার সাথে যখনই পা বাড়াবে ঠিক তখনই হাতের ফোনটায় টুংটাং করে মেসেজ ঢুকলো। শ্রাবণী স্পষ্ট দেখলো মেসেজ দাতার কেউ নয়, তিনি তার স্বামী মহারাজ। স্ক্রিন ওপেন করতে স্পষ্ট কিছু লেখা ভেসে উঠল চোখের সামনে, যা পড়ে লজ্জায় শ্রাবণীর গা শিউরে উঠল শিরশির করে। মিসেস, ওদিকে কোথায় যাচ্ছেন? এক্ষুনি মায়ের সাথে বাড়িতে ফিরে আসুন। আপনার আর আমার সেই বিশেষ সাক্ষাৎ এখনো সম্পূর্ণ হয়নি। এ কদিন পুজোর কারণে টোটালি ছাড় দিয়েছি। আজ থেকে বিধিমতে আর কোনো বাধা নেই, সো কাম ফাস্ট। তড়িঘড়ি ফোনটা নামিয়ে সাথে সাথে আশেপাশে নজর বোলালো শ্রাবণী। চোরা চোখে খুঁজলো অভিকে, কিন্তু কোথাও দেখতে পেল না। এদিকে অন্তরা হঠাৎ করে শ্রাবণীকে দাঁড়িয়ে যেতে দেখে বলল, কিরে, দাঁড়িয়ে গেলি কেন? আয়। হ্যাঁ আসছি, দাঁড়া। বলে দুপা সামনে বাড়াতে আবারও টুংটাং করে মেসেজ ঢুকলো ফোনে। শ্রাবণী আবার দাঁড়িয়ে পড়ল, তাকিয়ে দেখলো আবারও তেনার মেসেজ ঢুকেছে ফোনে। ওপেন করতেই দেখলো, আমার কথা মনে হচ্ছে কানে যায়নি আপনার? ওকে, নো প্রবলেম। ওদিকে এক পা বাড়ালে এদিকে পানিশমেন্ট ডাবল। চলবে তো? পুনরায় লজ্জায় ভয়ে থরথর করে কেঁপে উঠল শ্রাবণী। প্রত্যেকটা কথার ভাজে ভাজে লুকানো নিষিদ্ধ দুষ্টুমিগুলো শ্রাবণীর খুব ভালোভাবে জানা, আর পানিশমেন্টের মানেও। অন্তরের দিকে তাকিয়ে কাচুমাচু বদনে বলল, আমি মনে হয় যেতে পারবো না রে, একটু ইমার্জেন্সি। বলে বোকা বোকা হেসে কিনি আঙ্গুলখানা উঁচু করে দেখালো। অন্তরা চোখের ইশারায় ঠিক আছে বুঝিয়ে মুক্তা দেবীকে নিয়ে হাঁটা ধরল ও বাড়ির পথে। বাড়িতে সবাই ঢুকেছেন মুক্তা দেবী আর অন্তরা। শরীরটা খারাপ লাগছে দেখে ডাইনিং এ পাতানো সোফায় শরীরটা এলিয়ে বসে পড়লেন। অন্তরা তা দেখে বলল, তোমার কি খুব শরীর খারাপ লাগছে জেঠিমা? হ্যাঁ রে মা। চা খাবে? আমি বানিয়ে আনি। তুই পারবি। পুজোর ডালাখানা গুছিয়ে টি টেবিলের উপরে রাখতে রাখতে অন্তরা বলল, কি যে বলো না, সামান্য চা বানাতে পারবো না আমি? আমি তো রান্নাও করতে জানি। ও মা, তাই নাকি? বলে হেসে ফেললেন মুক্তা দেবী। অন্তরার বাচ্চামো কথাগুলো শুনতে বেশ লাগছে তার। অন্তরা গলার ওড়নাখানা কোমরে বাঁধতে বাঁধতে বলল, তবে আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? আমি বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, চা করলে তোর জেঠুর জন্য একটু করিস, আর আমাকে একটু ঠান্ডা জল খাওয়া তো মা। অন্তরা রান্নাঘরে গেল, ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করে লেবু কেটে সুন্দর করে শরবত বানালো। তারপর ট্রেতে সাজিয়ে নিয়ে এলো ডাইনিংয়ে। ততক্ষণে বাসুদেব বাবু এসে বসেছেন স্ত্রীর পাশে। দুজনার সামনে শরবতের গ্লাস তুলে ধরতে হাসি মুখে দুজনে তা নিলেন। অন্তরা শরবত দিয়ে রান্নাঘরে চলে গেল চায়ের জল চড়াতে। চায়ের পাত্রে জল দিয়ে গ্যাস স্টোভ অন করতে যাবে, ঠিক সেই সময় বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ কানে ভেসে এলো। তড়িঘড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলো ডাইনিংয়ে। মুক্তা দেবী আর বাসুদেব বাবুর চোখে মুখে বিস্ময়। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে বুকের ভিতর কেমন যেন করে উঠল। কে এসেছে তা দেখতে তড়িঘড়ি করে ছুটে এলেন দুজনে। পেছন পেছন এলো অন্তরা। বাইরে বেরিয়ে আসতে চমকে উঠল সকলে। বাড়ির উঠোনে দাঁড়িয়েছে ঝাঁ চকচকে রুপুলি রঙের 4 চাকার গাড়িখানা। তারই দরজা ঠেলে দৌড়ে দিদুন দিদুন বলতে বলতে ছুটে এলো রিজু। ঝাঁপিয়ে পড়ল মুক্তা দেবীর কোলে। তার পেছন পেছন বেরোলো তিথি। অপর পাশের দরজা ঠেলে বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত মুখখানা, যাকে দেখার প্রবল ইচ্ছায় দিন গুনছিল মায়ের মন, যার মাথায় আদরের পরশ বুলিয়ে দেবার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল বাবার হৃদয়। সেই কাঙ্ক্ষিত মুখখানা দাঁড়িয়ে তাদের সামনে। তাদের সন্তান এসেছে তাদের সামনে আজ এতগুলো দিন পর। মুক্তা দেবী সজলকে দেখা মাত্রই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলেন। থমকে গেল আখিজোড়া। কাকে তিনি পাঠিয়েছিলেন সেদিন কলেজে, আর সে ছেলে কি হয়ে ফিরে এলো তার সামনে। প্রায় কঙ্কালসার শরীরখানা সজলের। মাথা যেখানে অ্যাক্সিডেন্টে ফেটে গিয়েছিল সেখানে এখন আর ব্যান্ডেজ করা নেই।
আঘাতের চিহ্নখানা অর্ধচন্দ্রাকৃতি আকার ধারণ করে ন্যাড়া মাথার বাম পাশে বিরাজ করছে। তার আশেপাশে সেলাইয়ের চিহ্নগুলো স্পষ্ট দৃশ্যত। চোখ মুখগুলো বসে একাকার অবস্থা। ছেলের এমন করুণ চেহারা দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন মুক্তা দেবী। চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে এসে জড়িয়ে ধরলেন সজলকে। বাসুদেব বাবু তার একমাত্র সন্তানের এহেন করুণ অবস্থা দেখে চোখের জল ফেলতে লাগলেন। কথায় বলে পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু একজন পিতা আর পিতৃত্ব কিভাবে আড়াল করবেন? সজল মাকে দুহাতের বন্ধনে আবদ্ধ করে নিল পরম যত্নে। বিগত কয়েক মাসে মায়ের সাথে করা সেই দুর্ব্যবহারগুলো মনে করে অপরাধ বোধে দুচোখ ভেজে উঠল। বুকের সাথে মায়ের মাথাখানা চেপে ধরে আদুরে গলায় বলল, ব্যাস ব্যাস, আর কাঁদে না মা। দেখো, আমি একদম সুস্থ হয়ে তোমার কাছে ফিরে এসেছি। আর কখনো কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না, কথা দিচ্ছি। আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। চুপ করো এবার। সজলের এহেন করুণ চেহারা দেখে আগেই চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে গিয়েছিল অন্তরার। তবে মা ছেলের এমন আবেগঘন মুহূর্ত দেখে আর নিজেকে সামলাতে পারল না অন্তরা। মুখে ওড়না চেপে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। এমনই ভাবেই গড়ালো বেশ কিছুক্ষণ সময়। আস্তে আস্তে সবাই ঘরে প্রবেশ করলো, বসলো ডাইনিং এ। চোখের জল মুছে নিজেকে শান্ত করে অন্তরা চলে গেল রান্নাঘরে। হঠাৎ ওর মনে হলো এই মুহূর্তে অনেক দায়িত্ব ওর মাথার ওপর। সবকিছু সামলে নিতে হবে ভেবে নিজের মতো করে ফ্রিজ থেকে জল বার করে লেবু কেটে শরবত বানালো। চায়ের জল বসালো ওভেনে। তারপর শরবতের গ্লাসগুলো সাজিয়ে নিয়ে চলল ডাইনিং এ। চারিদিকে তখন সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে। আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসেছে সজলকে দেখতে। পুরো ডাইনিং এ ভর্তি লোকজন। সজলের পিসে মশাই, বিধবা জেঠিমা সকলে বসে আছেন ডাইনিং এ। এর মধ্যে হঠাৎ রান্নাঘর থেকে অন্তরার বিকট চিৎকার শোনা গেল। চিৎকার শুনে তিথি সজল ছুট লাগালো রান্নাঘরে। পিছন পিছন আরো সকলে গিয়ে যা দেখলো তাতে সকলের চোখ কপালে। অন্তরা কিচেন ক্যাবিনেটের উপর উঠে বসে আছে ভয়ে জড়সড় হয়ে। আর খানিক দূরে দাঁড়িয়ে রিজু এক হাত পেছনে লুকিয়ে ফোকলা দাঁত বের করে খিলখিল করে হাসছে। তিথি তাড়াতাড়ি গিয়ে অন্তরার হাত ধরে নিচে নামালো। ভয়ে আতঙ্কে সাদা হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে চাচালি কেন? অন্তরা কি জবাব দেবে বুঝতে পারল না। ওইটুকু একটা পুচকে বাচ্চা ওকে যে এভাবে আচমকা ভয় দেখাবে ও বুঝতেই পারেনি। লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল সে। এদিকে রান্নাঘরের দরজার সামনে লোকের ভিড় জমে গেছে। সজল তাড়াতাড়ি হেঁটে এসে দাঁড়ালো রিজুর পাশে। সন্ধিহান দৃষ্টিতে তাকালো ভাগ্নের দিকে। অন্তরা চুপ থাকা আর রিজুর শয়তানি হাসি দেখে মনে মনে বুঝে ফেলল ঘটনা ঠিক কি ঘটতে পারে। তিথিও মনে মনে আন্দাজ করে নিল পুরো ব্যাপারটায় রিজুর শয়তানি লুকিয়ে। তিথি ছেলের দিকে কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, রিজু, কি করেছো তুমি আন্টির সাথে? রিজু ভয়ের সাথে সাথে দৌড়ে এসে লুকালো সজলের পেছনে। সজল দুহাতে জাপটে রিজুকে কোলে তুলে নিতে দেখলো ওর হাতের মুঠোয় রাবারের একখানা টিকটিকি। সেটা এত সূক্ষ্মভাবে বানানো যে কেউ সেটা সূক্ষ্মভাবে না দেখলে বুঝতেই পারবে না সেটা আসল নাকি নকল। সজল রিজুর হাতের মুঠো থেকে টিকটিকিটা বার করে সবার সামনে তুলে ধরতে সকলে বুঝে ফেললো আসল কাহিনী কি। এরপর শুরু হলো হো হো করে হাসি। সকলের হাসতে হাসতে অবস্থা খারাপ। মুহূর্তেই শোকে কাতর বাড়ির পরিবেশ বদলে গিয়ে হাসি ঠাট্টায় ভরে উঠল। যেমন একদিকে হাসছেন মুক্তা দেবী, অপরদিকে হাসছেন বাসুদেব বাবু। সবার হাসি দেখে অন্তরাও হেসে ফেলল। কিছুক্ষণ আগে ভয় পেয়ে যে একটা বাজে কাণ্ড ঘটিয়েছে তা যেন ভুলে বসলো। আস্তে আস্তে রান্নাঘরের সামনে ফাঁকা হয়ে আবার সবাই চলে গেল ডাইনিং এ। এই ফাঁকে সজল ঠোঁট টিপে খানিক হেসে নিল। মনে মনে রিজুকে শাবাশি দিয়ে বলল, বাহ ভাগ্নে বাহ, এতদিনে ফাজিলটার উপযুক্ত শাস্তি হয়েছে। সবাই বেরিয়ে যেতেই তিথি ছেলের কাণ্ডে রেগে গেল। রিজুর হাত ধরে যেই না বকতে যাবে অমনির সাথে সাথে অন্তরা তাকে থামিয়ে দিয়ে বলল, বাদ দাও না দিদি, বাচ্চা মানুষ, একটুখানি মজা করেছে আমার সাথে। আমিও কেমন পাগল দেখো না, রাবারটির টিকটিকি দেখে ভয় পেয়ে গেছি বলে আবারও হাসতে লাগলো। খানিক পর রিজুর দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার ভঙ্গিতে। ভ্রু নাচিয়ে বলল, কি রে পুচকে, তুই তো দেখছি আমার থেকে উপরে কাঠির লোক, পার্টনার হবি আমার? রিজু অন্তরার হাসি হাসি মুখ আর বাড়ানো হাতখানার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। অবাক হয়ে বলল, তুমি রাগ করনি? না। কেন?
সবাই তো রাগ করে আর বকা দেই, তুমি আমাকে বকবে না? একদমই না, কারণ তোকে আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি? হুম। বলেই অন্তরা রিজুকে কোলে নিয়ে ওর গালে একটা আদর দিয়ে বলল, শোন, আজ থেকে তুই আর আমি হলাম পার্টনার, বুঝলি? এবার থেকে যা যা দুষ্টামি করতে হয় দুজনে মিলে একসাথে করব, ঠিক আছে? রিজু যেন মহা খুশি হলো এমন কথা শুনে। এই প্রথমবার কেউ ওর দুষ্টুমির প্রশংসা করেছে, ভাবা যায়। খুশিতেই আনন্দে আত্মহারা হয়ে অন্তরাকে জড়িয়ে ধরে গালে একটা হামি দিয়ে বুড়ো আঙ্গুলে থামস আপ দেখিয়ে বলল, ওকে, ডান। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মাথা চাপড়ালো সজল। বিরক্তিতে দাঁতে দাঁত চেপে মনে মনে বলে উঠল, হে সৃষ্টিকর্তা, একটা কি কম ছিল, সাথে আবার দোসর জুটলো। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে ধরায়। চারিদিকে ছিচি পোকারা ডেকে চলেছে সশব্দে। পৃথা দেবী ভবেশ বাবুকে গরম জলে ঔষধগুলো খাইয়ে দিয়ে মুখটা মুছিয়ে দিলেন, বললেন, এখন কেমন লাগছে তোমার? ভবেশ বাবু বাঁকানো মুখখানা হালকা নেড়ে বুঝালেন এখন ভালো লাগছে তার। ভালো হাতটা কাপা কাপা ভাবে তুলে পৃথা দেবী একটা হাতের ওপর রেখে অস্পষ্ট ভাবে বললেন, চিন্তা করো না, আমি ভালো আছি। তুমি বরং নিজের দিকে একটু নজর দাও, বুঝলে? আমার সেবা শুশ্রূষা করতে গিয়ে নিজের প্রতি একদমই খেয়াল দিচ্ছ না। পৃথা দেবী স্বামীর কথা শুনে ছলছল চোখে তাকালেন। মাথাটা ভবেশবাবুর কাঁধে রেখে বললেন, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ভালোই আছি, শুধু তুমি একবার সুস্থ হয়ে ওঠো, তাহলেই হবে। ভবেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি সত্যিটা জানেন হয়তো আর কোনোদিনও তিনি সুস্থ হবেন না। এভাবে বাকি জীবন পঙ্গুত্ব নিয়ে কাটিয়ে দিতে হবে। মাঝখান দিয়ে শেষ হবে কাছের মানুষটা আর জমানো অর্থ সম্পত্তি। মনে মনে ঈশ্বরকে স্মরণ করে বলে উঠলেন, হে ঈশ্বর, সেদিন কেন প্রাণটা কেড়ে নিলে না? তাহলে এভাবে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হতো না। আর কি কি দেখা যে বাকি আছে জীবনে, যার জন্য এখনো প্রাণটুকু জিয়ে রেখেছ ঈশ্বর। ঠিক এমনই সময় বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হলো। পৃথা দেবী চমকে উঠলেন। পুনরায় আবার শব্দ হতে আসছে বলে উঠে এলেন দরজা খুলতে। লোহার বড় দরজা খুলতে অবাক হয়ে গেলেন। অস্ফুট স্বরে বলে উঠলেন, পিউ, তুই এত রাতে?